সৌদি আরব ও ওমানের ফ্লাইট শুরু 1 অক্টোবর, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। টিকিট বাণিজ্যের অভিযোগ। পদ্মা সেতু রেল প্রকল্পে নকশা জটিলতায় কাজ বন্ধ প্রায় 1 মাস, সংশোধনে 2 টিম গঠন। আবারও বাড়ছে উত্তরাঞ্চলে নদ নদীর পানি, মেঘনার ভাঙন আতঙ্কে লক্ষ্মীপুরের 200 পরিবার। নারায়ণগঞ্জে জীবিত কিশোরীকে মৃত দাবি করার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ হাইকোর্টের। এবং ঢাকা আরিচা মহাসড়কে 8 মাসে 47 দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত 28 জনের, অতিরিক্ত গতিই দায়ী। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাতিল হওয়া সৌদি আরবগামী সব রুটের ফ্লাইট 1 অক্টোবর চালু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। এছাড়া আটকে পড়া ওমান প্রবাসীরা একই দিন থেকে মাস্কাটে ফিরতে পারবেন বলেও জানিয়েছেন তিনি। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সৌদি আরবে যাওয়ার আগে সবাইকে করোনা পরীক্ষা করাতে হবে, সবার পিসিআর টেস্টের রিপোর্ট থাকতে হবে। সৌদি আরবে পৌঁছানোর পর থাকতে হবে 14 দিন কোয়ারেন্টিনে। সৌদি আরবে অবস্থানরত রোহিঙ্গাদের নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি জেলে আটকে পড়া 462 জন রোহিঙ্গার মধ্যে 70 জনের কাছে বাংলাদেশি পাসপোর্ট পাওয়া গেছে। এই বিষয়টি যাচাই বাছাই করা হচ্ছে। প্রকৃত বাংলাদেশি পাসপোর্টধারীদের ট্রাভেল পাস দিয়ে দেশে ফেরত আনা হবে। এছাড়া সৌদিতে বসবাসকারী 54,000 রোহিঙ্গার জন্য বাংলাদেশ নয়, মিয়ানমারকে পাসপোর্ট ইস্যু করতে রিয়াদকে প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। এদিকে সৌদি এয়ারলাইন্সের টিকিট প্রত্যাশীদের মধ্যে 1 থেকে 500 পর্যন্ত টোকেন প্রাপ্তদের আজ টিকিট দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আর 501 থেকে 850 পর্যন্ত টোকেন প্রাপ্তদের দেওয়া হবে আগামীকাল। এরপর পর্যায়ক্রমে শনিবার দেওয়া হবে 851 থেকে 1200 এবং রোববার দেওয়া হবে 1201 থেকে 1500 পর্যন্ত টোকেন প্রাপ্তদের টিকিট। সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত 6000 টিকিট প্রত্যাশীকে টোকেন দেওয়া হয়েছে। তাদের প্রত্যেককেই সিরিয়াল মেনে টিকিট দেওয়া হবে। যারা এখনও টোকেন পাননি তাদের আগামী বৃহস্পতিবার থেকে টোকেন দেওয়া শুরু হবে। এদিকে টিকিট ও টোকেনের বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা থাকলেও রাজধানীর সোনারগাঁও হোটেলে সৌদি এয়ারলাইন্সের বুথের সামনে ভিড় করেছেন অনেক প্রবাসী। তাদের লাইনে দাঁড়ানো এবং শৃঙ্খলা রক্ষায় সহায়তা করছে পুলিশ। ভিড় থাকায় কারওয়ান বাজারে যান চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে। ফ্লাইট সংকটে আটকে পড়া সৌদি প্রবাসীদের অসহায়ত্বের সুযোগে সক্রিয় একটি অসাধু চক্র। এদের কাছ থেকে স্বাভাবিক মূল্যের অনেক বেশি দামে টিকিট কিনতে হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। বেশি দামে টিকিট বিক্রির সত্যতা স্বীকার করে আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার অনুরোধ করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। প্রায় 35,000 সৌদি প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হচ্ছে 30 সেপ্টেম্বর, কিন্তু ফ্লাইট সংকটে টিকিট পাচ্ছেন না অধিকাংশই। যারা সৌদি এয়ারলাইন্সের টিকিট কিনতে যাচ্ছেন তাদেরও দিতে হচ্ছে বাড়তি দাম। করোনার মধ্যে বিভিন্ন মেয়াদে যারা ছুটিতে এসেছেন তাদের অনেকেই সাথে নিয়ে এসেছিলেন রিটার্ন টিকিট, কিন্তু তারপরও আসন বরাদ্দের জন্য গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। এটার দাম বেশি নেওয়ার কারণে সবগুলো টিকিট কালো হাতে চলে গেছে, সব অফিসে টাফিসে চলে গেছে এই টিকিটগুলো। এগুলো ডবল দামে রিডবল দামে 1,20,000 30,000 1.5 লক্ষ টাকা বিক্রি করতে আছে একটা টিকিট, অথচ আমরা সবাই আপ ডাউন টিকিট। আমার কথা হচ্ছে, আমরা যারা আপ ডাউন টিকিট নিয়ে আইছি আমরা কেন যাইতে পারবো না? এরা টাকা বেশি দিয়ে হেরা চলে যেতে পারছে, হেগো দাম বেশি আমগো দাম নাই গিয়ে, মানে আমাদের যে আগে পুরানো টিকিট আছে, এই তোমরা সরো হেগোর টাকা দাও। এই পরিস্থিতির জন্য ট্রাভেল এজেন্সির সিন্ডিকেটকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। এ ধরনের এজেন্সির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ তাদের। এখন এটা কি সৌদি এয়ারলাইন্স বাড়িয়েছে না সিন্ডিকেট করা হচ্ছে, এটা নিয়ে একটি কিন্তু নৈতিকতার প্রশ্ন। এই লোকগুলো যাবে তাদের চাকরির জন্য, এবং এখন যদি টিকিটের দাম বাড়িয়ে দেওয়া যায় অযথা, এটা একটা তাদের জন্য একটা বিশেষ চাপ পড়ে যাবে। এই অবস্থায় সরকারকে অবশ্যই এগিয়ে আসা দরকার। সিন্ডিকেটের বিষয়টি মানছেন বেবিচক চেয়ারম্যানও। প্রবাসীদের হয়রানি বন্ধে সংশ্লিষ্টদের তৎপর হওয়ার তাগিদ দেন তিনি। আমাকে বলেছে তারা সবার জন্য ওপেন রেখেছে, বাট আমাদের দেশের যে বাংলাদেশি যারা ট্রাভেল এজেন্ট তারা
মুহূর্তেই আমার যেটা ধারণা তারা এই টিকিটগুলোকে ব্লক করে ফেলতেছে, যাতে অন্যরা টিকিট, এই ব্যবসাটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমি আমার মন্ত্রী মহোদয়কে জানিয়েছি যে আমরা এটা আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে খুঁজে বের করতে হবে যে কারা আমাদের দেশের নাগরিক হয়ে নাগরিকদের ক্ষতি করার চেষ্টা করতেছে। প্রায় কয়েক মাস বন্ধ থাকার পর সেপ্টেম্বর থেকে সৌদি আরবে ফ্লাইট শুরুর ঘোষণা দেয় দেশটির সরকার। তবে শুধুমাত্র সৌদি এয়ারলাইন্সকে যাত্রী পরিবহনের অনুমতি দেয় সৌদি কর্তৃপক্ষ। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের নকশা ত্রুটি নিয়ে একে অন্যকে দুষছে দুই পক্ষ। সেতু বিভাগ বলছে এর দায় নিতে হবে রেলওয়েকে, আর রেলমন্ত্রীর দাবি সড়ক বিবেচনা করেই নকশা করা হয়েছে। নতুন চাহিদা দিচ্ছে সেতু কর্তৃপক্ষ। এতে মাওয়া ও জাজিরা অংশে রেল সংযোগ প্রকল্পের কাজ বন্ধ রয়েছে প্রায় 1 মাস ধরে। ত্রুটি সংশোধনে 2টি টেকনিক্যাল টিম গঠন করেছে রেল মন্ত্রণালয়। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর সহ 8 জেলা হয়ে যশোর পৌঁছাবে 172 কিলোমিটারের এই রেলপথ। 39,246 কোটি 80 লাখ টাকার প্রকল্পটি বাস্তবায়ন করছে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড। 2016 সালের জানুয়ারিতে কাজ শুরুর পর 4 বছর 8 মাসের মাথায় এর নকশায় দেখা গেছে বড় ধরনের ত্রুটি। পদ্মা সেতু প্রকল্পের কর্তৃপক্ষ আগস্টের শেষের দিকে মাওয়া অংশের 2টি ও জাজিরা প্রান্তের 2টি পিলারের নকশা নিয়ে আপত্তি জানায়। 80 কিলোমিটার বেগে দুরন্ত গতিতে ছুটে আসা গাড়িগুলো পদ্মা সেতুতে ওঠার মুখে ঠিক এখানে এসে বাধাপ্রাপ্ত হবে, কেননা রেল প্রকল্পের যে 14 এবং 15 নম্বর পিলারটি নির্মাণ করা হচ্ছে তাতে প্রয়োজনীয় 5.7 মিটার উচ্চতা নেই এবং একই সঙ্গে রাস্তার দুপাশের যে প্রশস্ততা দরকার সেটিও নেই, যার কারণে ভারী যে যানগুলো রয়েছে সেটি এই রেল লাইনের নিচ দিয়ে পদ্মা সেতুতে উঠতে পারবে না। প্রকল্প পরিচালক বলছেন, নকশায় আন্তর্জাতিক মান অনুসরণ করা হয়নি। স্ট্যান্ডার্ড যে হাইট আছে ন্যাশনাল হাইওয়ের জন্য 5.7 মিটার, এখানে কিছুটা কম আছে, তাহলে তো আমাদের ন্যাশনাল হাইওয়ে স্ট্যান্ডার্ডও থাকলাম না, এবং এটা ইন্টারন্যাশনাল হাইওয়ে, কাজেই এখানে যানবাহন চলাচলে অসুবিধা হবে। প্লাস আমাদের উইথ তো কম আছে, হরিজেন্টাল ক্লিয়ারেন্সও কম এবং ভার্টিক্যাল ক্লিয়ারেন্সও কম হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে তারা আমাদের সাথে আসলে এটা করে নাই, মতবিনিময় করে নাই, উচিত ছিল। তবে এই অভিযোগ আমলে নিচ্ছে না রেল সংযোগ প্রকল্প। রেলমন্ত্রীর দাবি, সড়কের বিষয়টি মাথায় রেখেই নকশা করা হয়েছে। যে রিকোয়ারমেন্ট যেটা সেই অনুযায়ী এখানে কাজ হচ্ছে। নর্মালি হয় 9.1, এটার তাতে 15.5, আনইউজুয়াল 5.5। আমাদের যে রিকোয়ারমেন্ট সেটা ধরেই আমরা কাজ করতেছি এবং সেটাই আছে। এখন তারা বলছে 5.7 লাগবে, এটা অ্যাডজাস্ট করা সম্ভব। দ্বিমত হচ্ছে ওয়াইডিং এর নিয়ে। আমরা বলতেছি যে 15.5 তোমাদের অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্ট, তোমার ডিজাইনটা করো। এই সাইডের ডিজাইনটা তারা এখনো কমপ্লিট করেনি ফাইনাল রোড, কিন্তু আমরা যেহেতু কাজগুলো আগে করতেছি আমাদের জন্য তারা এই বাধ্যবাধকতা তৈরি করে দিয়েছে। অর্থায়ন থেকে শুরু করে নানা জটিলতায় পিছিয়ে রেল সংযোগ প্রকল্প। নতুন করে দেখা দেয়া এ সমস্যায় প্রকল্প আরও পেছানোর শঙ্কা তৈরি হয়েছে। সঙ্গে ব্যয় বাড়ার ইঙ্গিতও দিলেন রেলমন্ত্রী। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে নকশার ত্রুটি নিয়ে প্রশ্ন ওঠার পর ওই এলাকা পরিদর্শন করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এ নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে সমাধানের আশ্বাসও দিয়েছেন তারা। রেলমন্ত্রী বলেন, সেতু বিভাগ ও রেল বিভাগের কাছে নকশা চাওয়া হয়েছে, তারা ডিজাইন দিলেই পুনঃসংশোধনে কাজ করা হবে। ট্রেন ওঠানামার সময় যে সমস্যার আশঙ্কা করা হচ্ছে সেটি সমন্বয় করা হবে। এ সময় পরিকল্পনা মন্ত্রী বলেন, জাতীয় এই প্রকল্প নিয়ে যেহেতু প্রশ্ন উঠছে, উচ্চতর পর্যায়ে আলোচনা করে অবশ্যই সমাধান করা হবে। প্রয়োজনে সব প্রকৌশলীকে এক করে সমাধানের বিষয়ে আলোচনা করা হবে। যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রবলেম, আমরা মনে করি যারা এক্সপার্ট আছে তারা এটা নিয়ে বসবে, এবং আমাদের এখানে কনসালটেন্ট আছে, আমাদের যারা কনস্ট্রাকশনের সঙ্গে জড়িত, এবং আমাদের সর্বোপরি আমাদের বুয়ের যারা, সবার উপরে যদি এই দুই ব্রিজের মাঝখানে যদি কোনো ডিফারেন্স অফ অপিনিয়ন হয় বা ইঞ্জিনিয়ারের মধ্যে, সেখানে কিন্তু তারা রিজলভ করার জন্য তাদের একটা আপনার একটা কনসালটেন্সি একটা ইয়ে আছে, সেইটা তারা যদি রিজলভ করতে পারে ভালো। সংশয় দেখা দিয়েছে এইটা এত বড় প্রকল্পে পদে পদে আরও হতে পারে সামনে, এইটা আমরা রিজলভ করার পথও আমাদের জানা আছে। আমাদের নিজস্ব প্রকৌশলী আছেন, আর্মি ইঞ্জিনিয়ারিংয়ে আছে, বুয়েটে আছে, সিভিল আছে, রেলের আছে। প্রয়োজন হয় ইফ নেসেসারি বড় হয়ে দাঁড়ায় আমরা বাইরের কনসালটেন্টও আমরা ব্যবহার করতে পারবো।
ভারী বৃষ্টি ও উজানের ঢলের কারণে আবারও বাড়ছে তিস্তা ধরলার প্রাণী, ফলে প্লাবিত হচ্ছে নিচু এলাকা। নদীর স্রোতের তীব্রতা বাড়ায় ভাঙছে নদী পাড়, নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি ও ঘরবাড়ি। টানা কয়েকদিনের বৃষ্টিতে পানি বেড়েছে নীলফামারীর ছোট বড় 25টি নদীর। প্লাবিত হয়েছে নিচু এলাকা। পানির চাপ কমাতে ডালিয়া পয়েন্টে খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের সবকটি গেট। ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে লালমনিরহাটে বেড়েছে তিস্তা ও ধরলার পানি। সদর উপজেলার রাজপুর, তাজপুর, গোকুণ্ডা সহ 15টি গ্রামের 10,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ডুবে গেছে চরাঞ্চলের ফসলি জমি ও রাস্তাঘাট। বাসাবাড়িতে পানি ঢোকায় বাধ্য হয়ে রাস্তায় আশ্রয় নিয়েছেন অনেকে। এখন এই যে 7 দিন পরে আবার নতুন করে যে পানিটা বাড়ছে, যে তীব্রগতিতে বাড়তেছে, আমাদের বাড়ি ঘর ছাড়িয়া রাস্তায় আশ্রয় নেবো তাও জায়গা নাই। সাগর ও নদী উত্তাল থাকায় জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে নোয়াখালীর হাতিয়ার বিস্তীর্ণ এলাকা। এদিকে টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের পানিতে নতুন করে মেঘনার ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার 2 লাখের বেশি পরিবার। আমরা এখানে সাভার থেকে এই পর্যন্ত না হলেও 5-7 বার আমাদের নদী ভাঙছে। দ্বিতীয় প্রকল্পর কাজ অতি তাড়াতাড়ি শুরু করা উচিত, তাইলে তো রামগতি কমলনগর মানচিত্র থেকে বিলীন হয়ে যাবে। ভাঙন কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে বাঁধ দেওয়ার কাজ চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এই এলাকাতে বাঁধ স্থায়ীভাবে রক্ষা করার জন্য আমরা একটি ডিপিপি প্রণয়ন করে সাবমিট করেছি। এটা বর্তমানে পরিকল্পনা কমিশনে যাচাই বাছাই চলছে। এটা হয়ে গেলে, অনুমোদন হলে, এখানে আমরা বাঁধ নির্মাণ ও ব্লকের কাজ করে দিলে এই এলাকার ভাঙনটা রোধ করা সম্ভব হবে। কুড়িগ্রামের 67টি পয়েন্টে 3 মাস ধরে ভাঙন অব্যাহত রয়েছে। গত 1 সপ্তাহে নদীগর্ভে বিলীন হয়েছে প্রাথমিক বিদ্যালয় সহ অর্ধশত ঘরবাড়ি। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরো জানাতে কুড়িগ্রাম ও নোয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই কুড়িগ্রাম থেকে জানাবেন সহকর্মী আব্দুল খালেক। খালেক, কুড়িগ্রামে নতুন করে বন্যায় কোন কোন এলাকা প্লাবিত হয়েছে, সার্বিক পরিস্থিতি জানাবেন। কুড়িগ্রামের নদ নদীর যে উজান, সেটি কিন্তু ভারতীয় অংশ এবং সেখানে কিন্তু প্রবল বৃষ্টিপাত হওয়ার কারণে গতকাল রাত থেকে কিন্তু পানি হু হু করে বৃদ্ধি পাচ্ছে এবং এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে যে প্রায় 100-100-ও বেশি চরে কিন্তু এখন পানি ঢুকে পড়েছে এবং এই ঘরবাড়িগুলো নিমজ্জিত হয়েছে এবং ফসলের ক্ষেত কিন্তু দেখা যাচ্ছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বিস্তীর্ণ যে এলাকাগুলো আছে সেগুলো কিন্তু ধানি জমি এবং এই ধানি জমিগুলোতে কিন্তু এখন পানি জমে আছে এবং এই ফলে কৃষকরা বলছেন যে আসলে পরপর বন্যার কারণে কিন্তু এই জমিগুলো থেকে আর কোনো ফসল তারা গড়ে তুলতে পারবেন না। পাশাপাশি তীব্র ভাঙনের কারণে লোকজন ঘরবাড়ি কিন্তু ইতিমধ্যে সরিয়ে নিতে শুরু করেছে এবং গাছপালা কেটে নিচ্ছে এবং উঁচু জায়গায় তারা কিন্তু সড়ক এবং বিভিন্ন জায়গায় বাঁধে তারা আশ্রয় নিয়েছে। তো তারা বলছেন যে পরপর এই ভাঙনের কারণে কিন্তু তাদের অবস্থা খুবই সঙ্গীন হয়ে পড়েছে। বিশেষ করে নদী তীরবর্তী যে এলাকাগুলো এবং ভাঙন কবলিত যে এলাকাগুলো, সেখানে কিন্তু মানুষজন নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য যে শুকনো জায়গায় সেটাও পাচ্ছে না। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ছাড়া আসলে সেখানে কোনো জায়গা নেই। বিস্তীর্ণ এলাকা সব এখন জলমগ্ন হয়ে আছে এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে আরও 2 দিন হয়তো পানি বাড়বে, এরপরে পানি কমলে হয়তো পরিস্থিতি উন্নতি হবে বলে তারা মনে করছেন। খালেক, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার নোয়াখালী পরিস্থিতি জানবো। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, নোয়াখালীতে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে আর যারা দুর্গত তারা কোথায় আশ্রয় নিয়েছেন? প্রশাসনের পক্ষ থেকে তারা কোনো রকমের সাহায্য সহযোগিতা পাচ্ছেন কিনা? নোয়াখালীতে মূলত হাতিয়া, সুবর্ণচর এবং কোম্পানিগঞ্জ উপকূলীয় এই 3 উপজেলার যেসব এলাকাতে বেড়িবাঁধ ভেঙে গেছে বা বেড়িবাঁধ নেই, সেসব এলাকাতে মূলত অমাবস্যা, পূর্ণিমা এবং জোয়ারে অস্বাভাবিক পানি বৃদ্ধির ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়। তো সেই হিসাবে এখন হাতিয়ার, বিশেষ করে সুকচর, তমরুদ্দি সহ বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। এখানে পানি উঠে এবং আবার নেমে যায়। তবে বেড়িবাঁধ না থাকার কারণে এই সমস্যার স্থায়ী কোনো সমাধান হচ্ছে না। বারবারে ঘরবাড়ি, তাদের দোকানপাট সবকিছুই ডুবে যাচ্ছে। ফসলি জমি এবং যে মাছ রয়েছে খামারে সব ভেসে চলে যাচ্ছে। এই পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে সাময়িকভাবে তাদেরকে কিছু সহযোগিতা, যেহেতু একটি সার্বক্ষণিক ঘটনা, প্রতিনিয়ত এই ঘটনা ঘটছে, ফলে ততটা তারা ক্ষতির তুলনায় সহযোগিতা পাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এই বিষয়ে স্থানীয় বাসিন্দাদের দাবি হচ্ছে যে স্থায়ী ব্লক বাঁধ নির্মাণের মাধ্যমে তাদেরকে যদি সুরক্ষিত করা না হয় তাহলে তাদের এই দুর্ভোগের অন্ত থাকবে না। অন্যদিকে এই যে বৈরী দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দ্বীপ উপজেলা হাতিয়ার সাথে ঢাকা, চট্টগ্রাম সহ
সব ধরনের জেলা সদরের সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে গত 5 দিন থেকে। সেখানে এই যে ঢাকা চট্টগ্রামে যে লঞ্চ চলাচল করে এবং জেলা সদরের সাথে যোগাযোগের জন্য বিএডব্লিউটি এর যে সি ট্রাক রয়েছে সবগুলোই বন্ধ রয়েছে। ফলে হাতিয়াতে এক ধরনের মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে এবং কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে এবং তারা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে এ নিয়ে তাদের মধ্যে চিন্তা রয়েছে। আর অন্যদিকে যে দুর্গত এলাকার মানুষ অনেকেই বেড়িবাঁধে ঠাঁই নিয়েছে, কেউ উঁচু ঘরে আশ্রয় নিয়েছে। তবে জোয়ারের পানি ভাটার সময় পানি নেমে যায় এবং জোয়ারের সময় পানি উঠে, এই কারণে আসলে তাদের স্থায়ী সমাধানের পথ একটাই, যে সুরক্ষিত বেড়িবাঁধ ব্লক বাঁধ নির্মাণ করা, এর কোনো বিকল্প নেই বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। এই বিষয়ে প্রশাসন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে দেন দরবার করছেন বলে জেলা প্রশাসক জানিয়েছেন। এ হচ্ছে আমার কাছে এখানকার সর্বশেষ। কুড়িগ্রাম এবং নোয়াখালী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় 5 দিন ধরে নোয়াখালীর হাতিয়ার সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এছাড়া হাতিয়া চেয়ারম্যান ঘাট নৌপথেও বন্ধ রয়েছে সি ট্রাক চলাচল। আবহাওয়া অফিস জানিয়েছে, সাগরে লঘুচাপের কারণে জেলার সব জায়গায় বৃষ্টি হচ্ছে। সমুদ্র উপকূলে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করে সব ধরনের নৌ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে। এই পরিস্থিতিতে ঢাকা চট্টগ্রামগামী যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। চট্টগ্রাম বিআইডব্লিউটিএ কর্মকর্তা নয়নশীল জানান, সাগর ও নদী উত্তাল থাকায় হাতিয়ার সঙ্গে সব ধরনের নৌ যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নৌ চলাচল আবারও শুরু হবে। নওগাঁর আত্রায়ে টর্নেডোর আঘাতে শতাধিক পরিবার গৃহহীন হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য তালিকা তৈরি করছে প্রশাসন। এরই মধ্যে 340টি পরিবারকে শুকনো খাবার বিতরণ করেছে আত্রাই উপজেলা প্রশাসন। মঙ্গলবার রাতে আকস্মিক টর্নেডোর আঘাতে 2 শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। সড়কে উপড়ে যায় গাছপালা, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় অনেক এলাকায়। ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কিশোরীকে হত্যার দায় স্বীকার করে নারায়ণগঞ্জের আদালতে আসামিদের জবানবন্দি দেওয়ার পর তার জীবিত ফেরার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 4 নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়ে 5 নভেম্বর পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন আদালত। সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ আইনজীবী শিশির মনিরের রিটের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেন। একই সঙ্গে আসামি ও মামলার তদন্ত কর্মকর্তা সবার জবানবন্দি নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। তবে আসামিরা চাইলে তাদের জবানবন্দির সময় আইনজীবী রাখতে পারবেন বলে অনুমতি দিয়েছে বেঞ্চ। গত 4 জুলাই নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় 15 বছরের কিশোরী। ওই ঘটনায় পুলিশ অটোরিকশা চালক রকিব, আবদুল্লাহ ও খলিলকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদ শেষে তারা ওই কিশোরীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন। 51 দিন পর জীবিত ফিরে আসে ওই কিশোরী। দুর্নীতির মামলায় 66 লাখ টাকা সহ হাতে নাতে আটক কক্সবাজারের জেলা প্রশাসক কার্যালয়ের সার্ভেয়ার ওয়াসিম খানের জামিন বাতিল করেছে আপিল বিভাগ। এর আগে 21 জুলাই হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছিল চেম্বার আদালত। গেল 19 ফেব্রুয়ারি কক্সবাজার সদরে বাস টার্মিনাল এলাকায় ঘুষের টাকা সহ ওয়াসিমকে আটক করে র্যাব। এ সময় জব্দ করা হয় 66,75,000 টাকা। পরে ওয়াসিমের স্বীকারোক্তিতে আরও 26,84,600 টাকা জব্দ করে র্যাব। এই ঘটনায় ওয়াসিম সহ কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের 3 সার্ভেয়ারের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। গাজীপুরে অন্তত 600 বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এ সময় অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিনের বাসায় 50,000 টাকা জরিমানা করা হয়। সকালে গাজীপুরের মেম্বার বাড়ি, শিরিষতলা ও বানিয়ারচালা এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। এসব এলাকার 2 কিলোমিটার এলাকা জুড়ে 600 বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে এসব বাড়ির চুলা ও রাইজার জব্দ করা হয়। বরিশালে স্ত্রীকে হত্যার মামলায় স্বামী মনির হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। বেলা 11টায় বিচারক আবু শামীম আজাদ এই রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ফয়জুল হক জানান, 2013 সালে 6 জানুয়ারি হিজলায় মনির হোসেনের বাড়িতে হত্যার ঘটনা ঘটে। ঘটনার পরদিন হত্যা মামলা দায়ের করেন নিহত মাকসুদা বেগমের ভাই আলাউদ্দিন। মামলায় উল্লেখ করা হয় 50,000 টাকা যৌতুক দিতে না পেরে হত্যা করা হয় মাকসুদাকে।
ফেনীর সোনাগাজীতে গাড়ি ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। আজ ভোরে তাদের আটক করা হয়। তারা হলো বান্দরবানের সুমন বড়ুয়া, নোয়াখালীর সুবর্ণচরের ইমন ও আরিফ। পুলিশ জানায় চট্টগ্রামে ৫ থেকে গতকাল সন্ধ্যায় এই ৩ জনকে একটি প্রাইভেট কার ভাড়া করে ফেনীর দাগনভূঞা নিয়ে যান। পরে নির্জন এলাকায় গলায় গামছা পেঁচিয়ে চালককে ফেলে দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায় তারা। স্থানীয়রা বিষয়টি টের পেলে পুলিশকে খবর দেয়। পুলিশের কয়েকটি টিম বিভিন্ন জায়গায় ব্যারিকেড দিলে প্রাইভেট কারটি ফেলে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে রাতভর বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে ওই ৩ জনকে আটক করে পুলিশ। কোনোভাবেই থামছে না ঢাকা আরিচা মহাসড়কে দুর্ঘটনা। গেল ৮ মাসে মহাসড়কের ধামরাই অংশে ৪৭টি দুর্ঘটনায় প্রাণ গেছে ২৮ জনের, আহত হয়েছে অন্তত ৯৩ জন। অতিরিক্ত গতি ও ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিংকেই দায়ী করা হচ্ছে। সড়ক দুর্ঘটনা রোধে মহাসড়কে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠনের নেতাকর্মীদের। গেল ২৩ আগস্ট ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢাউটিয়া এলাকায় পিকআপ ভ্যান ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে প্রাণ হারায় ২ জন। এর আগে ১৬ আগস্ট বাথুলিতে বাস চাপায় মারা যায় মোটরসাইকেলের ২ আরোহী। আর ৩ আগস্ট একই এলাকায় বাস পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালকসহ ঘটনাস্থলে মারা যায় আরও ৩ জন। গত ৮ মাসে মহাসড়কের শুধু ধামরাই অংশেই দুর্ঘটনা ঘটেছে ৪৭টি। এতে মারা গেছে ২৮ জন, আহত হয়েছে অন্তত ৯৩ জন। যানবাহনের বেপরোয়া গতি দুর্ঘটনার অন্যতম কারণ মনে করছেন স্থানীয়রা। কারণ নিয়ম কেরোর বাধা কেউ মানে না। কারণ আমি একটা গাড়ি সিঙ্গেল দিলাম, ও সিঙ্গেল মানতে ঢুকাই দিল। আগে দেখা যাচ্ছে কি একজন ওভারটেক করার জন্য আরেকজন এমরোয়া হয়ে ওঠে, তখন দেখা যাচ্ছে কি মুখোমুখি সংঘর্ষটা এই কারণে বেশি ঘটে। সড়ক দুর্ঘটনা রোধ ও গতি নিয়ন্ত্রণে মহাসড়কে হাইওয়ে পুলিশের নজরদারি বাড়ানোর দাবি নিরাপদ সড়ক চাই এর নেতাকর্মীদের। ঢাকার যে মহাসড়কের ধামরাই এরিয়াতে অনেক বাঁক রয়েছে, এর ফলে চালকরা দ্রুত গতিতে গাড়ি চালায়, এর কারণে অনেক সময় দুর্ঘটনাগুলো ঘটে যাচ্ছে। সর্বোচ্চ চেষ্টা দিয়ে তারা মাঠ পর্যায়ে কাজ করে। আমি মনে করি যে সড়ক দুর্ঘটনা কিছু হলেও হ্রাস হবে। তবে হাইওয়ে পুলিশ বলছে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে স্পিড গান দিয়ে যানবাহনের গতি নজরদারি সহ চালকদের সচেতন করতে কাজ চলছে। মহাসড়কের দুর্ঘটনা রোধ করার জন্য আমাদের মহাসড়কে বিশেষ করে 3 হুইলার যাতে কোনো অবস্থা চলতে না পারে এবং মানুষ যাতে তাদের জেব্রা ক্রসিং এবং ফুটওভারব্রিজ ব্যবহার করে এই জন্য প্রচারণা চালানো হচ্ছে। ঢাকা আরিচা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের কাজ শুরু হয়েছে। কাজ শেষ হলে দুর্ঘটনা অনেকাংশেই কমে আসবে বলে মনে করছেন স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরও জানাতে সাভার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, ঢাকা আরিচা মহাসড়কে এত দুর্ঘটনা ঘটার কারণ কি, আর দুর্ঘটনা রোধে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? দেখুন, ঢাকা আরিচা মহাসড়কটি কিন্তু দুর্ঘটনা প্রবণ সড়ক হিসেবেই এই সড়ক ব্যবহারীদের কাছে পরিচিত এবং স্থানীয়দের কাছে। তো ঢাকা আরিচা মহাসড়কে কেন এই সড়ক দুর্ঘটনা প্রতিনিয়তই ঘটছে, এই বিষয় নিয়ে আমি বেশ কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, স্থানীয় যারা রয়েছেন এবং নিরাপদ সড়ক চাই আন্দোলনের যে ধামরাইয়ের যে নেতাকর্মীরা রয়েছে তাদের সাথে কথা বলেছি, পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি। সেখান থেকে কিন্তু একটি বিষয় এখানে উঠে এসেছে, সেটি হচ্ছে যে অতিরিক্ত গতিতে ড্রাইভারদের যে অসুস্থ প্রতিযোগিতা রয়েছে, অতিরিক্ত গতি এবং যেখানে সড়কের বাঁক রয়েছে সেখানে কিন্তু ড্রাইভাররা খুবই ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিং করে, যার কারণে কিন্তু এই মহাসড়কে এই দুর্ঘটনাগুলো প্রতিনিয়তই ঘটছে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং নিরাপদ সড়ক চাই আন্দোলনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং এই ঢাকা আরিচা মহাসড়কটি কিন্তু হচ্ছে যে একটি পথ দিয়েই আরিচার দিকে যানবাহনগুলো যায় এবং সেই পথ দিয়ে কিন্তু যানবাহনগুলো ঢাকার উদ্দেশ্যে ফিরে আসে, অর্থাৎ রাস্তার মাঝখানে কোনো রোড ডিভাইডার নেই, যার কারণে কিন্তু মুখোমুখি সংঘর্ষ হওয়ার সম্ভাবনা এইখানে আমরা কিন্তু অনেকটা বেশি দেখতে পেয়েছি। এই ঢাকা আরিচা মহাসড়কের সাভার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত কিন্তু রাস্তার মাঝখানে রোড ডিভাইডার রয়েছে, যার কারণে কিন্তু আমরা এই অংশে কিন্তু সড়ক দুর্ঘটনার পরিমাণ খুবই কম দেখতে পাই। যার কারণে বলা যায় যে এই ঢাকা আরিচা মহাসড়কে যে বাঁকগুলো রয়েছে সেই বাঁকগুলোতে অতিরিক্ত গতিতে ঝুঁকিপূর্ণভাবে যানবাহনগুলো চলাচল করার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটছে। একই সাথে এই সড়ক দিয়ে আমরা যে মোটরসাইকেল চালকদের দেখি তারাও কিন্তু অনিয়ন্ত্রিতভাবে কিন্তু ওভার স্পিডে মোটরসাইকেলগুলো চালাচ্ছে, মাঝে মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু বিভিন্ন যানবাহনের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে কিন্তু মোটরসাইকেল আরোহীরাও কিন্তু নিহত হচ্ছে। এবং এই সড়কটি কিন্তু এখন পর্যন্ত 3 চাকার যে দীর্ঘতির যানবাহনগুলো রয়েছে সেগুলো চলাচল
সেগুলো চলাচল বন্ধ করা সম্ভব হয়নি। সব মিলে এসব কারণে এই ঢাকা-রিচা মহাসড়কের ধামরাই অংশে সড়ক দুর্ঘটনার পরিমাণ দিন দিন বাড়ছে। সাভার থেকে জানাচ্ছিলেন সহকর্মী রুবেল আহমেদ। নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকা ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হয়ে ঢাকা নারায়ণগঞ্জ রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দুপুর 1টায় এই ঘটনা ঘটে। রেল কর্তৃপক্ষ জানায় বেলা 11টা 40 কমলাপুর রেল স্টেশন থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকেই ঢাকা নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রেনের বগি উদ্ধারে কাজ চলছে। বগি উদ্ধারে সন্ধ্যা পর্যন্ত সময় লাগতে পারে বলে জানা যায়। লক্ষ্মীপুর সদর হাসপাতালে চালু হয়েছে হাই ফ্লো সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট। বেসরকারি উদ্যোগে প্লান্ট স্থাপনের ফলে আর অক্সিজেনের অভাবে ভুগতে হবে না রোগীদের। এই প্লান্ট থেকে একই সময়ে 50 থেকে 60 জনকে অক্সিজেন সরবরাহ করা যাবে। অক্সিজেনের অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন করোনা আক্রান্ত অনেকেই। ঘটছে প্রাণ হারানোর ঘটনাও। সংকট নিরসনে এগিয়ে এসেছে বেসরকারি প্রতিষ্ঠান গ্রেট ওয়াল সিরামিক্স। তাদের উদ্যোগে লক্ষ্মীপুর সদর হাসপাতালে স্থাপন করা হয়েছে হাই ফ্লো সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট। 30 শয্যা বিশিষ্ট কোভিড-19 ইউনিটের জন্য কাজে লাগানো হবে এই প্ল্যান্ট। 7000 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন এই প্ল্যান্টের মাধ্যমে একসঙ্গে 50 থেকে 60 জনকে অক্সিজেন সরবরাহ করা যাবে। এসব রোগী মিনিটে 5 থেকে 6 লিটার অক্সিজেন নিতে পারবেন। তবে প্রয়োজন পড়লে প্রতি মিনিটে 30 থেকে 50 লিটার অক্সিজেনও সরবরাহ সম্ভব। প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আছে এখানে তারা লক্ষ্মীপুরে এটা ব্যবহার করতে পারে। ঢাকা এবং ঢাকা চিটাগাং যেতে হবে না এবং এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট আমি মনে করব আমাদের জন্য। অক্সিজেন প্ল্যান্টে রয়েছে নিজস্ব উৎপাদন ক্ষমতা। 4টি হাই ফ্লো নেজেল ক্যানুলা রয়েছে, যার মাধ্যমে অতি সংকটাপন্ন রোগীদেরও এই অক্সিজেন সরবরাহ করা যাবে। একজন করোনা রোগী যখন খুবই খারাপ হয় তখন এত বেশি অক্সিজেন লাগে যা সাধারণ অক্সিজেন সিলিন্ডার দিয়ে সাপ্লাই দেওয়া খুবই কঠিন। আর অক্সিজেন সিলিন্ডারের যে প্রেশার, সেই প্রেশারে হাই ফ্লো নেজাল ক্যানুলাগুলো আমরা চালাতে পারি না, যে কারণে এই মেশিনটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় এবং খুবই উপকারী হবে। বেসরকারিভাবে এ ধরনের উদ্যোগ আরও বেশি নেওয়া হলে অনেক মুমূর্ষু রোগীর জীবন বাঁচবে বলে আশা চিকিৎসকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রথম শহীদ নারী প্রীতিলতা ওয়াদ্দেদারের 88তম আত্মাহুতি দিবস আজ। 87 বছর আগে আজকের দিনে চট্টগ্রামের তৎকালীন পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে আক্রমণের পর আত্মাহুতি দেন তিনি। চট্টগ্রামের সংগ্রামে এই নারীর স্মৃতি বিজড়িত বেদখল হওয়া স্থান উদ্ধার ও স্মৃতি সংরক্ষণে কার্যকর উদ্যোগের দাবি সংশ্লিষ্টদের। ধলঘাটের সমুরায় প্রীতিলতার সম্মুখ যুদ্ধের স্মৃতি বিজড়িত এই বাড়িটি সাবিত্রী দেবীর বাড়ি নামে পরিচিত। 1932 সালে ব্রিটিশ বাহিনীর সঙ্গে লড়াইয়ের সময় এই বাড়িতেই মাস্টারদা সূর্য সেন সহ আত্মগোপনে ছিলেন প্রীতিলতা। সেই যুদ্ধে শহীদ হয়েছিলেন 2 বিপ্লবী। বিপ্লবীদের গুলিতে প্রাণ যায় ব্রিটিশ ক্যাপ্টেন ক্যামেরনের। তবে সেসবের কোনো স্মৃতিচিহ্ন নেই, বরং চলছে স্মৃতি বিজড়িত নানা স্থান দখলের তৎপরতা। একই অবস্থা বীরকন্যা প্রীতিলতার জন্মভিটা ও ঘরবাড়ির। ঝোপ জঙ্গলে ঢাকা জায়গাটি লিজের নামে দখল করে নিয়েছে স্থানীয় এক লোক। দখল হয়ে যাওয়া প্রীতিলতার জন্মভিটায় এখন এই শহীদ স্মৃতিবেদিটি আছে, যেটির অবস্থাও অত্যন্ত ভগ্নপ্রায়। স্থানীয়রা বলছেন, বিপ্লবীদের এসব স্মৃতি সংরক্ষণে যদি উদ্যোগ না হয় তাহলে নতুন প্রজন্মের কাছে এসব ইতিহাস অজানাই থেকে যাবে। বিপ্লবী নারী নেত্রীর যে এখানে জন্মস্থান এবং স্মৃতি বিজড়িত জায়গা, এটা এখনো অরক্ষিত অবস্থায় পড়ে আছে। বিপ্লবীদের বসত বাড়ি যেগুলো ছিল, স্থানগুলো অনেকে দখল বেদখল হয়ে গেছে, ওগুলো রক্ষা করা আমি মনে করি রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া জরুরি। তবে 3 বছর আগে ধলঘাটে প্রীতিলতা স্মৃতি ট্রাস্ট কমপ্লেক্স তৈরি করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এখনো তৈরি হয়নি বিপ্লবী স্মৃতি গ্যালারির নির্মাণ কাজ। দখল হয়ে যাওয়া স্থানগুলো উদ্ধারে তৎপরতা চালাচ্ছে প্রশাসন। তাদের স্মৃতি ধন্য যে জায়গাগুলো আছে, এখানে যদি কোনো অবৈধ দখল থাকে বা অবৈধভাবে কেউ অন্যভাবে ব্যবহার করে থাকেন, আমরা এই জায়গাগুলো উদ্ধার করে তাদের জন্য, তাদের স্মৃতি রক্ষার্থে এই উদ্যোগ আমরা অবশ্যই নিব। এদিকে প্রীতিলতার জীবনকে সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে সেলুলয়েডে বন্দী করার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রদীপ ঘোষ। শুধু নিছক চলচ্চিত্র নয়, এটি ইতিহাসের দলিল, যা প্রীতিলতার আত্মাহুতির 88 বছর পরে আমরা এই জাতি দায়িত্ব নিয়েছি, একটি প্রজন্ম দায়িত্ব নিয়েছি এই ছবিটি করার জন্য।
রেলের পূর্বাঞ্চলের বিভাগীয় প্রকৌশলীর দপ্তর হিসেবে সাবেক ইউরোপিয়ান ক্লাবটি ব্যবহৃত হচ্ছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এই ছিল সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।